আসসালামু আলাইকুম। মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে তুমুল বিতর্ক হয়েছে সরকারি এবং বিরোধী দলের মধ্যে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, এ বিষয়ে রাষ্ট্রপতিকে দিয়ে অবৈধ আদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। আর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের অভিযোগ, জাতিকে দেয়া কথা রাখছে না এই সরকার। সংসদে ৬২ বিধির ওপর আলোচনায় এসব কথা বলেন তারা। এদিকে আজ প্রথমবারের মতো সংসদে প্রশ্নোত্তর দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেলিম মালিকের রিপোর্ট। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম কার্যদিবসের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ৬২ বিধিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের উপর আলোচনা। কোনো দেশের ক্যালেন্ডারে ৩৬ জুলাই বলে কিছু নাই, আমাদের দেশে তা প্রতিষ্ঠিত হয়েছে। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সৌভাগ্যবান, আমি আরেকবার তাদেরকে অভিনন্দন জানাই। তবে সংবিধান সংস্কারে রাষ্ট্রপতির আদেশে সংস্কার পরিষদের অধিবেশন নয়, বরং জুলাই সনদের আলোকে বিশেষ কমিটির মাধ্যমে সংস্কারের পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি এবং উক্ত কমিটিতে আমরা সকলে মিলে আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল এই মহান জাতীয় সংসদে উত্থাপন করি এবং সেটা সমঝোতার মাধ্যমে আমরা গ্রহণ করি। পরে মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, কমিটিতে সব দলের প্রতিনিধি ছাড়াও সংবিধান বিশেষজ্ঞ ও নানা খাতের ব্যক্তিরা অংশ নিতে পারবেন। যারা অন্যান্য দলের প্রতিনিধি সংসদে আছে, সরকারি দল বিরোধী দল বাদেও, তাদের সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই সংসদীয় কমিটি সংসদ সদস্য এবং সংসদ সদস্যের বাইরেও যারা স্টেক হোল্ডার বিশিষ্টজন সবাইকে আহ্বান করতে পারে। এমনকি বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, প্রয়োজন বোধে রিটায়ার্ড জাস্টিস সহ সবারই মতামত নিতে পারে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন প্রস্তাবে সম্মতি জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখতে পারি, কারণ আমরা সংকট তৈরির জন্য তো এখানে আসিনি, দেশের মানুষের সংকট নিরসনের জন্য এখানে এসেছি। এই জন অভিপ্রায় এর মধ্য দিয়ে প্রতিফলিত হোক আমাদের সমন্বিত উদ্যোগে। এখানে আলাদা আমরা এক লাইনে, ট্রেজারি বেঞ্চ আরেক লাইনে চলতেই থাকলাম, এটার মাধ্যমে সমাধান কিভাবে হবে এটা আমরা সবাই বুঝি। এই জন্য আমরাও সমাধান চাই, কিন্তু আমরা ন্যায্যতার ভিত্তিতে চাই। সংবিধানের দোহাই দিয়ে ভবিষ্যতে নতুন করে ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন ডাক্তার শফিকুর রহমান। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। জ্বালানি সংকট কাটেনি রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল সংগ্রহ করতে পারছেন না গ্রাহকরা। বেশ কিছু পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পাম্পের শৃঙ্খলা বজায় রাখতে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে, এপ্রিলে বাড়ছে না দাম। আর ২,৬০,০০০ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি। তামজিদ সুমনের রিপোর্ট। জ্বালানি সংকটের আশঙ্কার প্রভাবে পেট্রোল পাম্পগুলোর চিত্রের কোনো পরিবর্তন নেই। দিনের পর দিন দীর্ঘ লাইনে অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। ২ ঘন্টা থেকে ৪ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তেল সংগ্রহ করতে, তাও আবার পাম্পের ইচ্ছেমতো রেশনিং এর উপর নির্ভর করতে হচ্ছে। এটা কারণ হচ্ছে আমরা যারা তেল যারা নেই তারা অনেক সময় রিজার্ভে টেন্ডেন্সি করা বেশি। যদি সবার ভিতরে থাকে যে হ্যাঁ সবাই একদম ভরে ভরে নেব, তখন তো ঘাটতি পড়বেই না, চাহিদা মোতাবেক অতটা পাচ্ছি না। 2 গাড়ি 3 গাড়ি তেল হলে পরে আমাদের 24 ঘন্টা চলছে, কিন্তু এখন আপনার 6 গাড়ি করে দিতেছি, তারপরে ওসেকে মানে তেল শেষ হয়ে যাচ্ছে। গ্রাহকরাই বলছেন মজুদ প্রবণতার কারণে কৃত্রিম সংকট হয়েছে। আর পাম্প কর্তৃপক্ষ বলছে স্বাভাবিকের তুলনায় চাহিদা বেড়েছে দ্বিগুণ 3 গুণ পর্যন্ত। আমি আগে যা তেল পাতাম আমি এখনও তাই পাচ্ছি, দুপুর থেকে এখনও তাই সেটা আমাকে দিচ্ছে, কিন্তু আসলে মানুষের চাহিদাটা বেড়ে গেছে। কারণ 5 লিটার লাগলে সে নিচে 15 লিটার 20 লিটার জমাচ্ছে। আতঙ্কের কারণে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত তেল সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত আপনারা যে পরামর্শ দিয়েছেন, বলছে তো
এটা কি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন না সরকারের কাছে অনুরোধ? ভাই আমরা পরামর্শ চাইছি সরকারের কাছে। আপনার এই যে 2টা থেকে 3টা কে দায়িত্ব নেবে বলেন তো, যদি পাম্পে আগুন ধরায় দেয়, মারামারি করে? তবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, জ্বালানির মজুদ নিয়ে এ পর্যন্ত কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি। পাম্পগুলোর সংকট মনস্তাত্ত্বিক বলেও মন্তব্য করেন তিনি। পাম্পের দীর্ঘ লাইন সম্পর্কে গতকালকে বলেছি যে এটা কিছুটা মনস্তাত্ত্বিক, কারণ আমরা তো কোনো সমস্যা দেখছি না। আপনার যদি একদিকে মজুদের টেন্ডেন্সি থাকে তাহলে চাহিদা কিন্তু আমি মেজার করতে পারবো না। যার যেটুকু দরকার সেভাবে বরাদ্দটা দেওয়া হয়। মন্ত্রণালয় জানায় এ পর্যন্ত দেশে অকটেন ৭,৯৪০ মেট্রিক টন, ১১,৪৩১ মেট্রিক টন পেট্রোল এবং ৪৪,৬০৯ মেট্রিক টন জেট ফুয়েল মজুদ আছে। তানজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকার বাইরে দেশে বিভিন্ন জেলায় জ্বালানি তেলের সংকটে বিপাকে যানবাহন চালক এবং মালিকরা। অনেক তেলের ডিপো এবং ফিলিং স্টেশনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী এবং বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। জ্বালানি তেলের সংকট তীব্র হতে পারে এমন আশঙ্কায় চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে আজও যানবাহনের ভিড় লক্ষ্য করা গেছে। আর যেখানে সরবরাহ চলছে সেখানে দীর্ঘ সারিতে অপেক্ষা করছে যানবাহনের চালকরা। আবার অনেক ফিলিং স্টেশনের চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় দিনের কিছু সময় বিক্রির পর বিতরণ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে হতাশ হয়ে ফিরছেন যানবাহন চালকরা। রাজশাহী নগরের পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে ভিড় বাড়ছে। ভোর থেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। তেল শেষ হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে অনেক পাম্প। রাজবাড়ীর 10টি তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার পর কিছুটা শৃঙ্খলা ফিরেছে, তবে কাটেনি ভোগান্তি। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। ফিল্ডে আসলে আমরা এই 3 ঘন্টা 4 ঘন্টা ধরে দাঁড়ায় তেল নিচ্ছি। আসলে ওনাদের সত্যটা বললে সমস্যা কোথায়, যে আমরা সমস্যায় আছি, সারা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, সমস্যা এটা। তাহলে তেলের যে একটা সমস্যা আছে এটা স্বীকার করে নিলেই তো হয়। সারাদিন দাঁড়া দেখে 200 টাকা তেল পেলাম, এটা তো সুন্দর। চাকুরিজীবী তারাতে লাইনে ঘন্টার পর ঘন্টা তো দাঁড়ায় থাকার মতো সময় নেই, কারণ আমাদেরকে অফিসে অ্যাটেন্ড করতে হবে। নাটোরের পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন তৈরি হয়। গাজীপুরের কোনাবাড়িতে একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা 34,000 লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অবৈধ জ্বালানি তেল মজুত ও পাচার রোধে অভিযান চালানো হয়। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের সব মহানগরীর স্কুল পর্যায়ের ক্লাস 3 দিন অনলাইনে এবং 3 দিন সশরীরে করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন জানান, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সভায় বিষয়টি চূড়ান্ত হবে। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। স্কুলগুলোকে তারা নতুন বাস সিস্টেম করা, ইন্ট্রোডিউস করা, বাসে আসা, সেগুলো নিয়ে ভাবনা চলছে। ইলেকট্রিক বাস, ব্যাটারি সিস্টেম বাস, সোলার এনার্জি বাস, এগুলি কিভাবে আমরা এই প্রবলেম ফেস করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী ডিরেকশন দিয়েছেন আমাদেরকে, সেই ওনার ডিরেকশন অনুযায়ী আমরা কাজ করছি। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আর্থসামাজিক উন্নয়নে জামানত ছাড়াই ঋণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার, এমন তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সঙ্গে একমত বিনিময়ের সভায় তিনি কথা বলেন। সভায় মির্জা ফখরুল বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রকৃত সমস্যা চিহ্নিত করে তার সমাধানের কাজ করবে সরকার। বৈশ্বিক প্রেক্ষাপটে সংঘাত এবং সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, পৃথিবী ক্রমেই অস্থির হয়ে উঠছে, তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। এ সময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের নিজেদের বিচ্ছিন্ন না ভাবার আহ্বান জানান তিনি। এদিকে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় একটি আদিবাসী সমাবেশ আয়োজনের কথাও জানান মির্জা ফখরুল। যে আপনাদের জন্য একটা আলাদা ফান্ড তৈরি করা যায় কিনা, একটা তো 100 কোটি আছে আলাদা, কিন্তু আপনাদের এই উদ্যোক্তাদেরকে ঋণ দেওয়ার জন্য স্বল্প সুদে হোক, বিনা সুদে হোক, অথবা কোনো জামানত ছাড়া আপনারা এখন যে ঐক্যটা সৃষ্টি করেছেন, এই ঐক্যটা যেন কখনো বিনষ্ট না হয়। আমাদের এই বাংলাদেশের মানুষের একটা খারাপ স্বভাব আছে, আমরা সহজেই বিভক্ত হয়ে যাই। এই বিভক্তি যেন আমাদের মধ্যে না আসে, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। সৌদি আরবের জেদ্দায় বৃহত্তর বাওয়াদি বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
জেদ্দার প্রতিনিধি মাসুদ সেলিম জানান, অনুষ্ঠানে মোহাম্মদ সারোয়ার আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আসিফ খান সবুজ, সিনিয়র সহ সভাপতি আজাদ খান, সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রাজীব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, দফতর সম্পাদক আলম ব্যাপারী সহ অনেকেই। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। আরাফাত রহমান কোকোর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির কর্মীরা। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, মালয়েশিয়া বিএনপির কর্মীদের পক্ষ থেকে নাসির উদ্দিন নাসির এবং মোহাম্মদ মিনহাজ মণ্ডলের তত্ত্বাবধানে বাংলাদেশ হাই কমিশনের দূতালয়ে প্রধানের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ রাজু ইমন, আলী হানিফ, মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ আজিম হোসেন, মোহাম্মদ তনু সর্দার, মোহাম্মদ খোকন মিয়া, মোহাম্মদ সোহেল খন্দকার, মোহাম্মদ আব্দুর রহিম ও মোহাম্মদ শামীম উল্লাহ সহ আরও অনেকেই। বাংলাদেশের আদি বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার এখন দেশের গণ্ডি পেরিয়ে মালয়েশিয়াতে সুনাম কুড়িয়েছে। এরই ধারাবাহিকতায় দেশটির শাহ আলম রাজ্যের প্লাজা শ্রীমুদা শপিং মলে চতুর্থ শাখা উদ্বোধন করা হয়েছে। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানিয়েছেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পুলিশের সাবেক অ্যাডিশনাল এসপি মিজানুর রহমান খান, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী আতিকুর রহমান, আরিফ ইমরান খান, ফাতিমা সুলতানা শরীফ ও নাইমা আক্তার সহ অনেকেই। আতিকুর রহমান বলেছেন, শুধু ব্যবসা নয়, মালয়েশিয়ার এবং প্রবাসীদের কাছে দেশীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ এবং সংস্কৃতি তুলে ধরাই বিক্রমপুর মিষ্টান্নের লক্ষ্য। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।